পাসপোর্ট সংশোধন করতে কত টাকা লাগে, পাসপোর্ট রিনিউ করতে কি কি ডকুমেন্ট লাগে, নতুন যারা পাসপোর্ট করবেন তারাও আজকে এই ভিডিওটি দেখতে পারেন। আজকে আমি আপনাদের চেষ্টা করব পাসপোর্ট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে একটা পাসপোর্ট সংশোধন করা লাগে। আপনার অনেক বছরের গ্যাপ অথবা 5 বছরের মধ্যে গ্যাপ, এই গ্যাপগুলোর কারণে আপনি পাসপোর্ট রিনিউ করতে পারতেছেন না, পাসপোর্ট সংশোধন করতে পারতেছেন না। তো আজকে চেষ্টা করব এই সব কিছু মিলিয়ে একটা প্রপারলি গাইডলাইন দেওয়ার জন্য। তো যারা পাসপোর্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার যে বন্ধু পাসপোর্ট বানাতে চায় তাকে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো হে হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, আমি আছি রিয়াদ। তো বর্তমানে আমি আছি কুয়েত থেকে। তো আজ থেকে প্রায় 1 বছর না, 1 বছর থেকে একটু বেশি, প্রায় 1.5 বছর কম হবে, 1.5 বছরের কাছাকাছি তখন আমার পূর্বের এই পাসপোর্টটি ছিল, যেটা কিনা এমআরপি পাসপোর্ট। তো ওই পাসপোর্ট আমার দালালের মাধ্যমে করা হয়েছিল, বয়স বাড়িয়ে দেওয়া হয়েছিল। আমার যেই পারফেক্ট বয়স, মানে আপনার অরিজিনাল বয়স থেকে 6 বছর বেশি, যেটা কিনা আমার সার্টিফিকেট, এনআইডি, এসব কাগজপত্রে সব কিছু একুরেট ছিল, ঠিক আছে। তো ওইটা আমি যখন আমার কিনা 19 বছর হয় তখন আমি চাই যে আমার বয়সটা ঠিক করে ফেলতে। এই পাসপোর্টটা করার ঠিক 2 বছর পরেই। তো তখন যেহেতু ঠিক করব তখন আমার বয়সটা হয়ে যায় 6 বছর বেশি। এই পাসপোর্ট থেকে 6 বছর কমিয়ে আমার পাসপোর্টটা নতুন করে রিনিউ করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি অনেক দরবেশ বাবার কাছে গিয়েছি। দরবেশ বাবা আমার থেকে অনেক টাকা চাইছে। এক দরবেশ বাবার চাহিদা এক রকম, বিভিন্ন রকম ডকুমেন্ট। তারপরে চাইলাম যে আমি আমার পাসপোর্টটা কিভাবে নিজে নিজে করতে পারি। তো সেটা একটা নিজে নিজে করার একটা এক্সপিরিয়েন্সও হবে এবং অল্প টাকার মধ্যে করে ফেলার একটা অভিজ্ঞতাও হয়ে যাবে। তো আমি চেয়েছিলাম, তো আমার হাতে টাকা ছিল খুবই কম নিজের পাসপোর্টটা নিজে করার জন্য। তো ছুটে গেলাম পাসপোর্ট করার জন্য। তো সেক্ষেত্রে আমার কাছে ছিল পূর্বের সেই পাসপোর্টটি, যেটা কিনা এমআরপি পাসপোর্ট। প্রথমত আমার কি করা লাগবে, আমার এই পাসপোর্টটার একটা ফটোকপি করলাম। তো আর কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো আমি এখন বলে দিচ্ছি। যদি আপনি পাসপোর্ট রিনিউ করতে চান সংশোধন করে, আপনার পাসপোর্টের ফটোকপি, এনআইডি কার্ডের ফটোকপি, যদি আপনার বয়স সংশোধন হয় তার সাথে আপনার বাবা মায়ের নামও সংশোধন হয়, বা আপনার নাম আপনার বাবা মায়ের নাম কিছুটা সংশোধন হয়, তাহলে আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি, স্কুল সার্টিফিকেট, যেটা কিনা পরিপত্র অনুযায়ী লাগবে কিন্তু আমি দেইনি, আমার না দিয়ে হয়ে গেছে। আর আপনাদের সাথে প্রয়োজন হবে অঙ্গীকারনামা, যেহেতু আপনি সংশোধন করবেন। সংশোধন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অঙ্গীকারনামা, একটা ফর্ম আছে, আপনি কম্পিউটার দোকানে গেলে বলে দিলেই হবে যে আমি পাসপোর্ট সংশোধন করতে চাই, আমাকে অঙ্গীকারনামাটা দেন। অঙ্গীকারনামায় আপনার সবকিছু উল্লেখ করে আপনার ফাইলটা ওইভাবেই করে দিবে। তো সবকিছু রেডি করে আমি যখন গেলাম ফাইল জমা দেওয়ার জন্য, আমি ফিঙ্গার দিব, আগে তো প্রথমে ফাইলটা দিতে হবে। তো ফাইলটা দেওয়ার পর তারা আমাকে বলতেছে যে আপনার তো 6 বছর ডিফারেন্স, যদি 5 বছর হতো তাহলে আমরা করে দিতাম। এখন 6 বছর যেহেতু ডিফারেন্স, আপনার পিবিআর রিপোর্ট লাগবে। পিবিআর রিপোর্ট কি? পুলিশ ভেরিফিকেশন, যে আবার পুনরায় আমার পুলিশ ভেরিফিকেশন হবে। তো সেই ক্ষেত্রে আমাকে ভেতরে পাঠালো 306 নম্বর রুমে। এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নম্বর রুম হতে পারে। তো সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর 3টা ডকুমেন্ট চাইলো। একটা হচ্ছে আমার পাসপোর্ট কপি, বাবা মায়ের এনআইডি কপি, আর ওইখান থেকে একটা ফর্ম দিল, ওইটা ফিল আপ করে ওইগুলা জমা দিতে হবে। ওইগুলা জমা দিলে যে এলাকার থানা রয়েছে ওই থানায় পাঠাবে, পাঠানোর পর তদন্ত করবে। তো আমি সবকিছু ওইখান থেকে জমা দিয়ে আসলাম। যেহেতু এটা আমি সংশোধন করবো সেক্ষেত্রে আমার একটু টাইম দিতেই হবে, যেহেতু নিজে নিজে করবো। তো এইগুলো জমা দেওয়ার পর আপনার একটা নির্দিষ্ট টাইম পর আমার থানায় আসলো, থানা থেকে কল আসলো। কিন্তু ওই 1.5 বছর আগের কথা বলতেছি, এখন কেমন আমি ওইটা বলতে পারতেছি না। এখন পুলিশের বিষয়টা কেমন, তখন আমার থেকে টাকা চাওয়া হলো। তো তখন আমার থেকে 4000 টাকা চাইছে। তো 4000 টাকা চাওয়ার পর আমি বললাম যে আমি এত টাকা দিতে পারবো না, এত টাকা দিয়ে আমি করবো না, আমি নিজে নিজে সবকিছু করতেছি, আমি সর্বোচ্চ 500 টাকা দিতে পারি, যেহেতু আসছি। আমাকে সবকিছু ডকুমেন্ট নিয়ে দেখা করতে বললো। আমি যেসব ডকুমেন্ট রেডি করেছিলাম, মানে ওইখানে সাবমিট করার জন্য, ওই সব ডকুমেন্ট একসাথে করে ওইখানে গেছি। ওইখানে যাওয়ার পর ওরা আমার থেকে 4000 টাকা চাইলো, আমি দিলাম না। 500 টাকা ওদের দিতে চাইছি, ওরা রাখেনি। পরে আমি চলে আসলাম, বললাম যে আপনাদের যদি মনে হয় যে সবকিছু ঠিক আছে তাহলে আপনার ফাইল সাবমিট করে দিন, না হলে প্রয়োজন নেই। এরপরে আমার কাছে তো নাম্বার ছিল, আমি নাম্বারে কল করলাম। এক সপ্তাহ পর কল করে আমি এভাবে বললাম যে আমি তো 500 টাকা দিতে চাইলাম, আপনি তো নিলেন না, আপনি তো বেশি চাইলেন, আমার তো দেওয়া সম্ভব না, আপনি কি ফাইলটা সাবমিট করবেন নাকি করবেন না? যেহেতু এটা কল ছিল সেহেতু উনি বলে দিল যে হ্যাঁ ফাইল সাবমিট করে দিতেছি। তো এরপরের দিন ফাইল সাবমিট করে দিয়েছে। 2 দিন পরে ফাইল পৌঁছে যাওয়ার পর আমি জেলাতে যাই। জেলাতে গিয়ে আমি খোঁজ নেই। খোঁজ নেওয়ার পর দেখি যে হ্যাঁ আমার ফাইল চলে এসেছে, ফাইল
এরপর আবার গেলাম 2 দিন পর যাওয়ার পর দেখি যে আমার ফাইল পাসপোর্ট অফিসে সাবমিট করে দিয়েছে। তারপরে গেলাম আমি পাসপোর্টে ফিঙ্গার দেওয়ার জন্য, ফাইলটা সাবমিট করার জন্য, ফাইলটা জমা দেওয়ার জন্য যখন গেলাম, অনেক দীর্ঘ লাইন টাইন উপেক্ষা করে যাওয়ার পর ওরা বলতেছে যে সবকিছু ঠিক আছে। তখন আর কিছু খুঁজে পাইতেছে না, তখন বললো যে চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে। কিন্তু আমার কখনো আমি শুনি নাই যে পাসপোর্ট করতে চেয়ারম্যান সার্টিফিকেট লাগে। হয়তো লাগতে পারে, কিন্তু এটা ছাড়াও হয়। আমার সবকিছু ডকুমেন্ট আমি দিয়েছি। তো তখন আমি বললাম এটা তো লাগার কথা না, আমি তো কোথাও দেখলাম না, যে আমি অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছি যে চেয়ারম্যান সার্টিফিকেট লাগে কিনা, আমি জানি যে না। তখন বলতে সব কাজ কি আপনারা একা একাই করে ফেলবেন, আমাদেরও তো কিছু দিকে দেখতে হবে। তখন আমি বললাম যে দেখেন আমি স্টুডেন্ট মানুষ, টাকা পয়সা অত নেই, আমি সবকিছু নিজে নিজে করতেছি, আপনার যদি মনে হয় তাহলে ফাইল রাখতে পারেন। তখন ফাইল অ্যাপ্রুভ করে দিল, আর আমার ফিঙ্গার টিঙ্গার ওই দিনই হলো। ঠিক ওই দিন থেকে 21 দিন পর আমার পাসপোর্ট আমি পেয়ে যাই। আর পাসপোর্টের জন্য কত টাকা লেগেছে, আমি কোনো দালাল যেহেতু ধরিনি, আমার পাসপোর্টের জন্য আমি 5,750 টাকা ফিস জমা দিয়েছি, 300 টাকা দিয়েছি আপনার ফাইলটা রেডি করার জন্য। তো কত হলো? 6,050 টাকা। তো এই 6,050 টাকাই আমার টোটালি খরচ গেছে। এটা ছাড়া গাড়ি ভাড়া লেগেছে, ওইটার তো হিসাব বাতি। পাসপোর্ট করার জন্য ঠিক এই 6,050 টাকাই খরচ হয়েছে। তো আপনারা যারা নতুন পাসপোর্ট করবেন, শুধু দালালের পিছনে দৌড়াদৌড়ি না করে নিজে নিজে করার চেষ্টা করুন, একটু সাহস করে এগিয়ে যান। আমি মনে করি যে শুধুমাত্র বাংলাদেশেই সবাই কিছু ছোট ছোট বিষয় নিয়ে দালালের পিছনে দৌড়ায়, এতে করে দালালের এটা আরো বড় হয়ে যায়। তখন তাদের চাহিদাটা বাড়তে থাকে। তারা তখন সাধারণ মানুষ ভুলে যায় যে তারা নিজে নিজে কিছু করতে পারে। আপনি বাইরের দেশে দেখুন, সব কাজ তারা নিজে নিজে করতেছে। নিজে নিজে করলে, একটা কাজ করলে আপনি আরো 2-3টা কাজের ধারণা পেয়ে যাবেন যে কিভাবে কি নিজের কাজ করতে হয়। তো তখন আমি নিজে নিজে করলাম। তো এইভাবে যদি করেন, আর আরেকটা বিষয় বলে রাখি, যারা কিনা নতুন করবেন, আপনারা এনআইডি কার্ড থাকতে হবে বাধ্যতামূলক। যাদের কিনা এনআইডি কার্ড নেই, বয়স যেটা করবেন, এনআইডি কার্ড যে বয়স আছে ওইটাই হবে। আপনি এনআইডি কার্ড যেরকম বয়সে করবেন ওই রকম বয়সই হবে। আপনার যদি জন্ম নিবন্ধন একরকম হয়, পাসপোর্ট আর একরকম হয়, আপনার প্রথমত এনআইডি কার্ড ঠিক করতে হবে। এনআইডি কার্ড ঠিক করে ওই এনআইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট সংশোধন করতে হবে। সংশোধন বলছি, চেঞ্জ না কিন্তু। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো যদি কোনো প্রবলেম হয়, আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, ভিডিওতে হয়তো অনেক কিছু বাদ পড়ে যেতে পারে বা অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না, তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে জানিয়ে দেওয়ার জন্য। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।